তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি ও ডেমরা এলাকা। রোববারের হামলার জেরে ঘোষণা দিয়ে সকালে মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায় পুরান ঢাকার দুই কলেজের ছাত্ররা। সংঘর্ষে আহত অন্তত ৩৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ও পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। সংঘর্ষের প্রায় ৫ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। রাজধানীর ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে এভাবেই ঘোষণা দিয়ে হামলা আর ভাঙচুর চালানো হয়। রোববার পুরান ঢাকায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলার জেরে সোমবার সকাল 12:30টার দিকে যাত্রাবাড়িতে জড়ো হন কলেজ দুটির শিক্ষার্থীরা। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কলেজের সরঞ্জামও নিয়ে যাওয়া হয়। সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল ম্যাম ওই ডিএমআরসির ম্যামকে স্যারকে অনেকবার প্রিন্সিপাল স্যারকে কল দিছে, কিন্তু ওনারা কোনো রেসপন্স করে নাই। তার মানে কি ওনারা নিজেরা উস্কানি দিচ্ছে। অস্তিত্ব রক্ষায় আমরা আসছি। ওরা তো সাহস হয় কিভাবে যে আমাদের কমিউনিটিতে হামলা করার জন্য। এই সময় তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন বেশ কয়েকজন। কবি নজরুল সোহরাওয়ার্দী জগন্নাথ আজকের প্রতিষ্ঠান না, এখানে একটা ন্যাশনাল একটা কলেজের প্লাবান আইসা অস্তিত্বের উপরে হামলা দিবে, এটা তো কোনো ছোটখাটো বিষয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেন আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা। এদিকে কলেজ কর্তৃপক্ষের অভিযোগ জানানোর পরও যথাযথ ব্যবস্থা নেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। ১ থেকে ১২টা পর্যন্ত আমাদের সব ধ্বংস করে দিচ্ছে, আগুন লাগাই দিচ্ছে। আমাদের কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতিটা আপনার সরজমিনে এসে দেখেন। শতাধিকের উপরে আমাদের হতাহত, শতাধিকের উপরে। ওরা তো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের হামলা চালাইছে, আমাদের বাচ্চা ছেলেদের উপরে। যেগুলো ন্যায্য দাবি সেগুলাতে আমি আমার পক্ষ থেকে ছাত্রদের কাছে আমি আহ্বান করেছি, তোমরা তোমাদের দাবি নিয়ে আসো, যেগুলো ন্যায্য দাবি সেগুলো পূরণ করা হবে, রাস্তায় নামতে হবে না। ইতিমধ্যে অনেকগুলো আন্দোলন থেমে গেছে। রোববার ভুল চিকিৎসায় শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর অভিযোগে ন্যাশনাল মেডিকেল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এরপরেই হামলার ঘোষণা দেয়া হয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী ডেমরায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুরের ঘটনায় ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন ওয়ারির উপপুলিশ কমিশনার সালেউদ্দিন। আর হামলা ভাঙচুরের ঘটনায় ৫০ থেকে ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে ভাঙচুর ও গুলি ভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। ওয়ারির উপপুলিশ কমিশনার জানান, পুলিশের স্বল্পতা এবং সরঞ্জামের অভাবে যাত্রাবাড়িতে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করতে পারেনি পুলিশ। পরবর্তীতে এই দুটি কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণেই সহিংসতা হয়েছে। কলেজ ভাঙচুরের পাশাপাশি লুটপাট হয়েছে বলেও দাবি মাহবুবুর রহমান কলেজ কর্তৃপক্ষের। ন্যাশনাল মেডিকেল কলেজে মারা যায় সাবেক শিক্ষার্থী, এবছর এইচএসসি পাস করেছে। তো ওখানে ওই আমাদের শিক্ষার্থীদের দাবি ওই ভুল চিকিৎসার কারণে মারা গেছে। এটা নিয়ে একটা দ্বন্দ্ব। যদি আজকে ন্যাশনাল মেডিকেল কলেজ সুন্দরভাবে এটা সমাধান করে দিত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। পর্যাপ্ত সাপোর্ট নাই, এই সীমিত সাপোর্ট দিয়ে আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি টিল নাও, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা। রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি চলে আছি সেখানে। কিন্তু পুলিশে একটা রদবদল করা হয়েছে এবং আমরা কিন্তু রদবদল অব্যাহত থাকবে। যেখানে ব্যর্থ হচ্ছে যেসব জায়গায়, তাদেরকে কিন্তু আমরা পরিবর্তন করব। ঘটনা হলো যে পুলিশ যারা ছিল আগে তারাই আছে, নতুন করে যদি আপনারা না আনেন তো তাদেরকে দিয়ে কি এটা সম্ভব হোক আপনাদের পক্ষে এটা ম্যানেজমেন্ট করা? আমরা জানি নতুন নিয়োগ প্রক্রিয়া চলমান আছে, প্রায় 1300 থেকে 1400 এসআই এবং এখন পর্যন্ত আমার জানার মতে 4500 কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। এবং পুলিশের মধ্যে রদবদলটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে বদলি করা হয়েছে। অন্য জায়গা থেকে ডিএমপিতে আনা হয়েছে, ডিএমপি থেকে অন্য জায়গায় পাঠানো হয়েছে। তবে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পুলিশকে যে জনগণের বিরুদ্ধে গুলি করার পর্যায়ে নিয়ে যাওয়া, এই পুলিশ তো এইভাবে আসলে ট্রেন আপ হয়েছে বিগত সময়গুলোতে।
এবং রায়ট ম্যানেজমেন্টের জন্য এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রসেস না যে পুলিশকে শুধু এতটুকু করা হচ্ছে যে তারা প্রথমেই চলে যেত ফায়ারিং এ, সেটা রাবার বুলেট হোক, ছড়া গুলি হোক। তো এই রায়ট ম্যানেজমেন্ট সিস্টেমের ড্রিলটাই পুলিশের পুরোপুরি চেঞ্জ করার পরিকল্পনা আছে। যারা পুলিশের নতুন নেতৃত্বে এসেছেন তারা পুলিশকে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রায়ট ম্যানেজমেন্টের ড্রিলটা শেখাবেন, সেই ট্রেনিংটা করাবেন, করার মাধ্যমে পুলিশকে এমন পর্যায়ে নিয়ে আসবেন যাতে করে সামনে আর কখনো এই ধরনের ঘটনা না ঘটে, যেখানে পুলিশকে জনগণের বিরুদ্ধে কিংবা যে কোনো ধরনের আন্দোলনে রায়ট ম্যানেজমেন্টের জন্য গুলি করতে হয়, হতাহতের মতো ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা এড়িয়েই যেন আমরা পুলিশ ব্যবস্থা নিতে পারে, সেজন্য পুলিশকে প্রস্তুত করা হবে। তবে সেটার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। আপনারা জানেন নতুন নেতৃত্ব পুলিশে আসার দুদিনের মধ্যেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তো আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য, প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে। এবং যার যার মতামত, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে, সেখানে মতামত দিতে হবে। ডিস্ট্রাকটিভ ওয়েতে না গিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দেশটাকে কিভাবে গড়তে পারি সেদিকে মনোযোগ দিতে হবে। ভিন্ন একটা প্রশ্ন করতে পারি নির্বাচন কমিশন সমসাময়িক বিষয়ে কথা বলছিলেন উপদেষ্টারা, আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। ঢাকা মহানগর এলাকায় আপাতত চলবে ব্যাটারি চালিত অটোরিকশা। অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশ 1 মাসের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত। সোমবার চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেয়। এদিকে অটোরিকশা চালু রাখার দাবিতে আজও অবরোধ করেন চালকরা। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেন চালকরা। সকাল 10:30টায় অবরোধের কারণে শেওড়াপাড়া থেকে ফার্মগেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদি না মানা হয় আমরা রাজপথে থাকবো, রাজপথ থেকে উঠবো না। আমরা 4 দিন আমাদের ঘরে বাজার নাই। আমরা এই দাবি মানি হাইকোর্টে আমরা বিরোধ করব যে আমরা অটো চলা পারমিশন করে দেন, আমাদের গলিতে চলা পারমিশন দেন। একই সময় ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেন রিকশা, ভ্যান, ইজি মালিক, শ্রমিক ইউনিয়ন। প্রধান সড়ক বাদে গলিতে রিকশা চালানোর অনুমতি চান তারা। বলেন রিকশা শ্রমিকদের আন্দোলনে ঢুকে পড়েছে স্বার্থান্বেষী মহল। যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এই আওয়ামী লীগের বিরুদ্ধে ঢুইকা বিএনপি লোকে ইডা মারছে। এখন বিএনপি ক্ষমতায় আসে নাই, এখন বিএনপি মিটিং করে আওয়ামী লীগের লোকে কি করে ঢিলা মারে যাতে ঝগড়া বাঁধানোর জন্য। আমরা তো 1 জন 2 জন না, 1000 2000 না, এখানে লক্ষ লক্ষ অটো শ্রমিক। এই শ্রমিকগুলারে আপনি যদি মানাইতে যান তাদেরকে আগে শিক্ষা দিতে হবে। রিকশা চালকদের আন্দোলন সহনশীলভাবে দেখার আশ্বাস দেন ডিএমপি কমিশনার। আমাকে ফোন করে জানালেন চিফ অ্যাডভাইজার সাহেব ওখানে গিয়েছে, আগারগাঁও গ্যাঞ্জাম না, ওখানে লোকজন এই প্ল্যানিং কমিশনের দিকে আগাইছে, ওনার নিরাপত্তার একটু অভাব হচ্ছে। এই জন্য আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা যদি কেউ থাকেন একটু রিকোয়েস্ট করেন যে একটু দূরে যেয়ে থাকুক, তাহলে ওনার নিরাপত্তাটা বিঘ্নিত হয় না। এদিকে ঢাকা মহানগরে ব্যাটারি রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর 1 মাসের স্থিতি অবস্থা দিয়েছে চেম্বার আদালত। ফলে ব্যাটারি রিকশা চলাচলে আপাতত আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের বিতর্কিত 3 নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে 2014 সালে নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, পেশাদারিত্ব ভুলে যারা দলীয় কর্মীর ভূমিকা পালন করেছে তাদের ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের সময়ের 3 নির্বাচনই ছিল চরম বিতর্কিত। 2014 সালের নির্বাচন ছিল একতরফা, 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতে দেওয়ার অভিযোগ, আর সবশেষ 2024-এর নির্বাচন পরিচিতি পায় ডামি নির্বাচন হিসেবে। আর এসব নির্বাচনের মাধ্যমে বৈধতা দেয়া হয় স্বৈরশাসনকে। প্রশাসনের অনেক কর্মকর্তা আবার অতি উৎসাহী হয়ে নৌকার পক্ষে ভোটও চায় এসব নির্বাচনের আগে, যেটিকে প্রশাসনের নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা। আগের রাতে ভোট যদি নিতে হয় বা ভোট যদি ব্যালট বাক্সে যদি ব্যালট ভরতে হয়, সেক্ষেত্রে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট জড়িত কর্মকর্তা কর্মচারী ছাড়া একে কোনো ক্রমেই সম্ভব নয়।
এসব নির্বাচনে যেসব জেলা প্রশাসক দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই মধ্যে 2014 সালের নির্বাচনে বিনা ভোটে 153টি আসনে জয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগের প্রার্থীদের। এর সাথে যে জেলা প্রশাসকরা জড়িত তাদের তালিকা করা হচ্ছে। 14টা হলো সবচেয়ে সিরিয়াস হয়েছে, মানে হিনিয়াস, এটা অপরাধ বলতে পারেন। 153টা সিট ডিসি সাহেব যারা রিটার্নিং অফিসার ছিল কলমের খোঁচায় এদেরকে পাশ করাই দিল। 153টা সিট আর ইলেকশন হয়নি। এই সময় যারা ডিসি ছিলেন এদেরকে আমরা আইডেন্টিফাই করতেছি। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক, কারণ অনেকেই ইচ্ছার বিরুদ্ধে দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছেন। যথাযথভাবে যেন ইনভেস্টিগেশন করা হয়, করে যারা সত্যিকারভাবেই প্রমোশনের আশায় বা সরকারকে সার্ভিস দেওয়ার আশায়, জনগণকে সার্ভিস দেওয়ার আশায় না এইটা কাজটা করেছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া যেতে পারে। জেলা প্রশাসক ছাড়াও নির্বাচনের সাথে জড়িত অতি উৎসাহী ইউএনও এবং সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদেরও তালিকা করা হচ্ছে। বিগত শাসনামলে অনেক কর্মকর্তাই পেশাদারিত্ব ভুলে দলীয় কর্মীর মতো আচরণ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন এর পুনরাবৃত্তি ঠেকাতে হলে এসব কর্মকর্তাকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক স্বৈরাচারের পুনর্বাসন ঠেকাতে পতিত সরকারের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের দ্বিবার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি বলেন, বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরতে পারবে না। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা। সেখানে সাংবাদিকদের পাশাপাশি বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশন গঠনকে গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করেন তিনি। বলেন, সাবেক স্বৈরাচার সরকারের পলাতক ব্যক্তিরা নতুন করে ষড়যন্ত্র করলেও শেষ পর্যন্ত জনগণের রায়েই সবকিছু নির্ধারিত হবে। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারেক রহমান বলেন, রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেন ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোট ছাড়া কেউ প্রতিনিধি নির্বাচিত না হতে পারেন। আতঙ্কমুক্ত পরিবেশে জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়ম, দুর্নীতি ও অতি মূল্যায়ন হয় এমন কোনো প্রকল্প হাতে নেবে না অন্তর্বর্তী সরকার। সোমবার একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে অর্থনৈতিক মন্দার শঙ্কাও জানান তিনি। শেখ হাসিনা সরকারের শাসনামলে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হলেও আছে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ। বছরের পর বছর প্রকল্পের মেয়াদ বাড়িয়ে খরচ করা হয় রাষ্ট্রের অতিরিক্ত অর্থ। চলমান নানা অপ্রয়োজনীয় প্রকল্প শেষ না হওয়ায় নতুন করে চিন্তায় ফেলেছে অন্তর্বর্তী সরকারকে। সোমবার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, অপ্রয়োজনীয় নানা প্রকল্পে দুর্নীতি করে অনেকেই এখন পালিয়ে রয়েছেন। বলেন, এখন থেকে অপ্রয়োজনীয় প্রকল্প হাতে না নিয়ে শুধু ছাড় দেওয়া প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে চায় সরকার। দুর্নীতিমুক্ত থাকে, ভালো প্রকল্প হয়, বাস্তবায়ন দুর্নীতিমুক্ত হয়, এগুলোর দিকে দৃষ্টি ছিল। এখন এরপরে এই অর্থ বছরের শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব যেগুলোকে আমরা ছাড়পত্র দিয়েছি এগুলোকে ভালোভাবে যাতে
যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করা। তিনি বলেন, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও সুদের হার বেড়ে যাওয়ায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। বলেন, উন্নয়ন ব্যয় না হলে অর্থনৈতিক মন্দা হতে পারে। একদিকে বেসরকারি খাতেও নতুন বিনিয়োগ হচ্ছে না, অন্যদিকে সরকারের উন্নয়ন ব্যয়ও যদি না বাড়ে তাহলে তো একটা অর্থনৈতিক মন্দা অবস্থা তৈরি হবে। একনেক সভায় চট্টগ্রামের পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সহ নতুন 2 প্রকল্প অনুমোদন করা হয়। মোট 5,915 কোটি টাকার 5 প্রকল্প অনুমোদন হয় একনেক সভায়। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিটনেসহীন গণপরিবহনের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। প্রয়োজনে মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। বুয়েটে নগর পরিকল্পনা সপ্তাহের অনুষ্ঠানে রেজওয়ানা হাসান বলেন, স্মার্ট সিটি গড়তে পরিকল্পনা করে এগোতে হয়, কিন্তু অনেক কিছু সঠিক পরিকল্পনা করে করা হয়নি। ঢাকা সিটি নিয়ে পরিকল্পনা করে লাভ নেই মন্তব্য করে তিনি বলেন, 53 বছরেও শহরগুলোর নাগরিক সেবার মান ঠিক করা যায়নি। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সরকারি অফিস প্রজেক্ট ছাড়া কাজ করতে চায় না। বলেন, সব কাজ প্রজেক্ট না বানিয়ে রুটিন কাজ করলেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এবার আমরা তাদেরকে 6 মাস সময় দিয়েছি এবং তাদেরকে এইটুকুনো বলা হয়েছে যে পুরনো বাস রিপ্লেস করতে আপনাদের কি ধরনের সাহায্য লাগবে বলেন। আমরা দরকার হলে আপনাদেরকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দিই। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলি, কারণ তারও তো গ্রিন ফিন্যান্সিং আছে। আইন সংশোধন করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশ, বিজিবি ও র্যাবেরও বিচার করা যাবে। অধ্যাদেশ জারির পর আইন নিয়ে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। সেই সাথে বিদেশে বসে অপরাধ করলেও আমলে আনা যাবে। কোনো রাজনৈতিক দলের বিচার ট্রাইব্যুনালে এখতিয়ার থাকছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে শুরু হয়েছে ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার কাজ। সুষ্ঠু বিচার নিশ্চিতে 1973 সালের আইন সংশোধন করে অধ্যাদেশের গেজেট প্রকাশ হয়েছে রোববার। এর আগে খসড়ায় অপরাধ প্রমাণ হলে দল নিষিদ্ধের প্রস্তাব থাকলেও পরে তা বাদ দিয়ে অনুমোদন দেওয়া হয়। সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। বলেন, ত্রুটিপূর্ণ আইন সংশোধনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হচ্ছে। দেশের বাইরে বসে অপরাধ করলে আমলে নেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার অপরাধেরও বিচার করতে পারবে ট্রাইব্যুনাল। এর আগে ডিফেন্স কাউন্সিলদের জন্য আলাদা কোনো সেকশন ছিল না। এখন ডিফেন্স কাউন্সিলসের জন্য একটা স্পেশাল সেকশন করা হয়েছে এবং অ্যাকিউজডের রাইটস এর ব্যাপারেও স্পেশাল একটা সেকশন করা হয়েছে। সেকশন 17 আপনারা দেখবেন যে আগে সেকশন 17-এ শুধু আসামির একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ ছিল। এখন এই সেকশন 17-কে একটা ব্রড আকারে করা হয়েছে, যেখানে একজন আসামি তার সকল প্রকার সুযোগ এই সেকশন 17-এর অধীনে পাবে। নতুন অধ্যাদেশে ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। আসামি ও রাষ্ট্রপক্ষ চাইলে বার কাউন্সিলের অনুমোদন নিয়ে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। আগে এই আইনের অধীনে কোনো কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিধান ছিল না, সেটা এখন এই আইনে রাখা হয়েছে। যদি কোনো অপরাধীর সম্পদ থেকে অথবা রাষ্ট্র থেকে কোনো ভিকটিমকে অথবা কোনো উইটনেসকে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কম্পেনসেশন করতে পারবে রাষ্ট্র বা সরকার। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিচার পর্যবেক্ষণ করতে পারবেন। নতুন অধ্যাদেশের সে বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো থানায় কোনো সংযুক্ত ব্যক্তির মামলা না নিলে সাথে সাথে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। সকালে ডিএমপি সদর দপ্তরে রিকশা শ্রমিক ও মালিকদের সাথে আলোচনায় এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ডিএমপির কোনো কর্মকর্তা চাঁদাবাজিতে জড়িত থাকলে বা চাঁদার টাকায় ভাগ নিলে তাদেরকে কঠোরভাবে নির্মূল করা হবে। ডিএমপি কমিশনার আরও বলেন, চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি বন্ধ করা দায়িত্ব উল্লেখ করে তিনি চাঁদাবাজদের তালিকা দেওয়ার অনুরোধ জানান। ডিএমপি নতুন কমিশনার আরও বলেন, মামলার যোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। আর আমার পুলিশ যদি এই ধরনের কাজে চাঁদাবাজি বা ভাগ খায়, ওটার আমি জবাই দেবো, একদম জবাই দেবো। স্টেট অ্যাকশন না পান আমাকে বললেন, আমি চলে যাবো। আমি চাকরি করবো না, আমি কমিশনার থাকতে চাই। সুষ্ঠু নির্বাচন করা ছাড়া কমিশনের আর কোনো বিকল্প নেই বলে মনে করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার নির্বাচন ভবনে কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। বেলা 11:30টায় আগারগাঁও ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভা করে নতুন নির্বাচন কমিশন। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ইসি দায়বদ্ধ। চ্যালেঞ্জ নয়, নির্বাচন কমিশনের দায়িত্বকে সুযোগ হিসেবে দেখছেন তিনি। আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে, যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। এবং আমরাই সেই ব্যক্তিরা যারা আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন এই প্রত্যাশা ডেলিভার করার জন্য, এবং আমরা আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ আমরা এটা ডেলিভার করব। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।